আওয়ামী লীগের আক্রোশের শিকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এমন অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, যারা নিজের জন্য রাজনীতি করেছে তারা 5 আগস্ট পালিয়ে গেছে। খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতায় মানুষ কাঁদে। এদিকে কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনী পথসভায় যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। মাহিলা ইসলামের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠান। রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। দোয়া অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। তিনি বলেন, আওয়ামী লীগ আক্রোশের শিকার হন বেগম খালেদা জিয়া। আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা অনেকে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, এটা মিথ্যা রাজনৈতিক মামলা, আপনি কেন কোর্টে যাচ্ছেন, আপনি কেন সেখানে গিয়ে আপনি হাজির হচ্ছেন। তিনি বলেছিলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এদিকে বুধবার সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়ার আয়োজন করে কৃষক দল। সেখানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন। কক্সবাজারের পেকুয়া নির্বাচনী পথসভা করেন ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। এই দেশের মাটি, এই দেশের মানুষ আমার প্রাণের মধ্যে। তারেক রহমানের সালাম ও ভালোবাসা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম পৌঁছে দিবেন। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছে বিশেষজ্ঞ দল। আর সন্ধ্যায় আসবেন চীনের চিকিৎসকরা। বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা সে বিষয়ে মতামত জানাবেন তারা। এদিকে দলের চেয়ারপারসনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি ও জিয়া পরিবার। আরও জানাচ্ছেন সবুজ মাহমুদ। 6 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালের সামনে ভিড় করছেন উৎসুক জনতা। আসলে উনি জনগণের নেত্রী, দেশ নেত্রী, মাদার অফ বাংলাদেশ। আমি ওনাকে মনের থেকে ভালোবাসি। নট অনলি দ্যাট, আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ ওনাকে ভালোবাসে। সেই জন্য আমি এখানে এসেছি। আমি আজকে 3-4 দিন ধরে আমার কোনো ঘুম নাই। আমি ফেনী থেকে আসছি। আসলে ঘরে বসে ওইখানে যেসব মিডিয়া কিছু আমরা বা ভুয়া কিছু তথ্য ছড়াইতেছে, যে এগুলা শোনার পরে মনটা মানে না। আমি ফেনী থেকে চলে আসছি। আশা করতেছি উনি আমাদের মাঝে আবার ফিরে আসবে, কারণ 18 কোটি মানুষের যে দোয়া, প্রত্যেকটা 18 কোটি মানুষের মধ্যে একজন ব্যক্তি হলো যদি তা কবুল যদি হয়ে যায় আল্লাহ পাকে, সে দোয়ার উসিলায় আল্লাহ পাক তাকে আমাদের মাঝে ফিরে নিয়ে আসবে। আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ইনশাল্লাহ আমাদের মাঝে আবার নেতৃত্ব দিবে। হাসপাতালে খালেদা জিয়ার জন্য এসএসএফ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং হাসপাতালের বাইরে পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা এসেছে যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। সন্ধ্যায় চীন থেকে আরও একটি চিকিৎসক দল আসার কথা রয়েছে। এই চিকিৎসক দল খালেদা জিয়াকে বিদেশ নেওয়া যায় কিনা সেই বিষয়ে এবং খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি এবং পরবর্তী চিকিৎসা ব্যবস্থা কি হবে সেটা নির্ধারণ করবেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। দুপুরে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক আপডেট জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। দর্শক, গুম প্রতিরোধ ও প্রতিকারে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আগামী 14ই ডিসেম্বর আসামি পক্ষের অংশটুকু চার্জ গঠনের ব্যাপারে তাদের যে সাবমিশন, সেটা শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ দেবেন চার্জ গঠন হবে কি হবে না। এই দেখুন, আমরা যা বলার আদালতেই বলেছি, আইন কিন্তু সবার জন্য সমান এবং আইন কিন্তু সুস্পষ্ট। একজন আইনজীবী তার কোড অফ কন্ডাক্ট আছে, আইনজীবীকে তার আইনের সীমারেখার মধ্যে আচরণ করতে হয়। আইনে বলা হয়েছে যদি কেউ আইনজীবী হিসেবে নিযুক্ত হন,
আদালতের অনুমতি ছাড়া, অর্থাৎ এই ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া সেই আইন মামলা তিনি পরিত্যাগ করতে পারবেন না। অথচ নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে তিনি পরিত্যাগ করলেন, তাও যথাযথ প্রক্রিয়ায় নয়, আদালতের কাছে আসলেন না, আদালতের কাছে কোনো প্রার্থনা জানালেন না, একটা চিঠি লিখলেন, এটা আইনসম্মত হয়নি, এটা আদালত অবজারভেশন দিয়েছেন। দ্বিতীয়ত, তিনি যে কাজটা করেছেন, তিনি সোশ্যাল মিডিয়াতে আদালতের ব্যাপারে কমেন্ট করেছেন এই আদালত তার ক্লায়েন্ট মানেন না, অর্থাৎ ইন আদার ওয়ার্ডস তিনি সমর্থন করছেন যে ক্লায়েন্ট যেটা বলছে আদালতকে তিনি মানেন না, সে কারণে উনিও এটা মানেন না, এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি হয়। আদালত এইসব ব্যাপারে তাকে সতর্ক করেছেন, ভবিষ্যতে এটা না বলার জন্য বলেছেন। কিন্তু আমরা যেটা অবাক হয়েছি, তিনি এই নিয়ে তিনজনের ব্যাপারে, শেখ হাসিনার ব্যাপারে 2 বার তিনি নিজের থেকে আগ্রহ প্রকাশ করেছেন নিয়মের বাইরে গিয়ে যে আমি স্টেট ডিফেন্স লয়ার হতে চাই। এটা বাংলাদেশে কোথাও কখনো শোনা যায়নি যে আদালতে গিয়ে কেউ বলে যে অমুক পলাতক আসামির পক্ষে আমি আইনজীবী হতে চাই। এটা আনপ্রেসিডেন্টেড হওয়ার পরেও আদালত কিন্তু তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং ফর অল ফেয়ারনেস তাকে কিন্তু নিয়োগ দিয়েছিলেন। আদালতের আদেশের প্রতি তিনি কিন্তু শ্রদ্ধা দেখাননি এবং তিনি অশ্রদ্ধামূলকভাবেই একটা চিঠি লিখেছিলেন, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। এবং এরপরে তিনি বলেছেন, একদিকে তিনি বলছেন যে তিনি তার ক্লায়েন্টের আদালতের প্রতি আস্থা নাই, অন্যদিকে তিনি বলছেন আরেকজন আসামি ফজলুর রহমান, যার বিরুদ্ধে কন্টেম্প্ট প্রসিডিংস ড্র হয়েছে, তার ব্যাপারে উনি বলেছেন আমি ওনাকে ডিফেন্ড করতে চাই। অথচ আমরা জেনেছি জনাব ফজলুর রহমান সাহেব ওনাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেননি, তিনি আলাদা আইনজীবী নিয়োগ করে তিনি এখানে পিটিশন পাঠিয়েছেন এবং এটা আপনাদেরকে আজকে জানিয়ে দেই, জনাব ফজলুর রহমান আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি একটা পিটিশন জমা দিয়েছেন, সেটা হয়তো 8 তারিখেই শুনানি হবে। জনাব ফজলুর রহমান বলেছেন যা কিছু তিনি বলেছেন এটা ভুলে বলেছেন এবং তিনি আদালতের মার্সি চান, অ্যাপোলজি দিতে চান। অথচ জনাব পান্না সেই আসামিকেও ডিফেন্ড করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এটা আনপ্রেসিডেন্টেড। এই ধরনের কর্মকাণ্ড আসলে একজন আইনজীবী হিসেবে মানানসই না। আমরা আশা করব ভবিষ্যতে তিনি এই ধরনের কথা আর বলবেন না। টিএফআই সেলের ব্যাপারে আমরা ফর্মাল চার্জে বিস্তারিত বর্ণনা তুলে ধরেছি যে টিএফআই সেল হচ্ছে র্যাবের অসংখ্য বন্দিশালা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। বিশেষ করে র্যাবের যতগুলো ব্যাটালিয়ন আছে প্রত্যেকটা ব্যাটালিয়নের ভেতরেই একটা করে আলাদা বন্দিশালা, গোপন বন্দিশালা ছিল বা আছে। টিএফআই সেল হচ্ছে র্যাব হেডকোয়ার্টার পরিচালিত র্যাব 1-এর কম্পাউন্ডের ভেতরে উত্তরাতে অবস্থিত একটা দ্বিতল বিশিষ্ট বাড়ি, যেটার ভেতরে নিচে এবং উপরে মিলে প্রায় 29টি গোপন সেল আছে। তার মধ্যে এমন কক্ষ আছে যেগুলোর আয়তন হচ্ছে 3 ফিট বাই 3 ফিট, যেগুলো সিঁড়ির নিচে অবস্থিত, যেগুলোকে কবর সেল বলা হতো। এরপরে অন্যান্য সেল আছে সেগুলো 10 ফিট বাই 3 ফিট এবং 2টো সেল ছিল যেগুলোকে ভিআইপি সেল ডাকা হতো। তার একটিতে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, তিনি 8 বছর সময় ধরে ওখানে বন্দী ছিলেন এবং সেখানে এই বন্দিশালায় 2টো ডেডিকেটেড টর্চার রুম ছিল যেগুলো সাউন্ড প্রুফ ছিল। সেখানে নানান ধরনের টর্চার ম্যাটেরিয়াল দিয়ে সাজানো ছিল। সেখানে ছিল বৈদ্যুতিক ঘূর্ণায়মান চেয়ার, যেখানে আসামিকে বসিয়ে হাত পা বেঁধে বৈদ্যুতিক চেয়ারটাকে দ্রুত বেগে ঘোরানো হতো এবং তার ফলে বমি করে ফেলতো বা তার মগজের মধ্যে এমন কিছু প্রতিক্রিয়া হতো এরপরে আর কখনো সে সুস্থ স্বাভাবিক আচরণ করতো না। সেখানে ছিল স্টিলের মইয়ের মতো বেড সদৃশ এক ধরনের যন্ত্র, যেটার সাথে হাত পা বেঁধে ঘড়ির কাঁটার উল্টা দিকে যেভাবে ঘোরানো হয় সেরকম করে ঘোরানোর ব্যবস্থা ছিল। সেখানে চাবুক ছিল, যৌনাঙ্গে ইলেকট্রোকিউট করার মতো যন্ত্রপাতি ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের ব্রিফিংয়ে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। দর্শক, এর আগে আমরা জানাচ্ছিলাম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার সবশেষ খবর এবারে জেনে নেব। সহকর্মী সবুজ মাহমুদ আছেন সেখানে, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সবুজ, আমরা যেমনটি জানছিলাম আপনার প্রতিবেদন থেকে যে যুক্তরাজ্যের চিকিৎসক দলটি এখনো এভার কেয়ারে অবস্থান করছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কোনো পরামর্শ কি তারা ইতিমধ্যে দিয়েছেন কিনা, কি জানতে পেরেছেন? অদিতি, যুক্তরাজ্য থেকে যে চিকিৎসক এসেছেন ওনার নাম রিচার্ড বিয়েল। উনি আসলে যুক্তরাজ্যের একটি কিংস কলেজ যে হসপিটাল আছে সেখানকার প্রফেসর এবং উনি অ্যানেস্থেশিয়া এবং আইসিইউ বিশেষজ্ঞ এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেহেতু এভার কেয়ার যে হসপিটাল সেখানকার সিসিইউতে অবস্থান করছেন, ধারণা করা হচ্ছে যে সিসিইউতে তিনি চিকিৎসা ব্যবস্থাটা আসলে ঠিকমতো হচ্ছে কিনা এবং তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম কি হতে পারে সেই বিষয়ে মেডিকেল বোর্ড, যে আমাদের দেশে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডকে পরামর্শ দেওয়ার জন্য তাকে আনা হয়েছে এবং তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ
এবং এই বিষয়ে তার বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় তিনি চিকিৎসা দিয়েছেন বলে দৃষ্টান্ত আছে, যার জন্য ওনাকে এখানে আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা যেহেতু ভেতর থেকে কারোর সাথে যোগাযোগ করতে পারছি না বা সেখানে কি অবস্থা হচ্ছে সেখান থেকে কোনো আপডেট কোনো তথ্য আমরা পাচ্ছি না, তবে ভেতরে উনি আছেন এবং সেখান থেকে হয়তোবা বিএনপির দলীয় পক্ষ থেকে হয়তোবা তাদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে যখন ব্রিফ করবেন তখন আমরা জানতে পারবো। তবে আমি আপনাকে জানিয়ে রাখি যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে, যেহেতু খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব উদ্বেগজনক, কিন্তু কোনো উন্নত হয়নি, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, সুতরাং এই অবস্থায় তাকে বিদেশ নেওয়া যাবে কিনা সেই বিষয়টি বিবেচনা করার জন্য বিশেষজ্ঞ টিমের কাছ থেকে পরামর্শ চাওয়া হচ্ছে। আমি আপনাকে জানিয়ে রাখি গতকালকে কিন্তু 5 সদস্যের একটি চাইনিজ দল এখানে চিকিৎসক দল এখানে এসেছিলেন এবং তারপর আজকে সন্ধ্যায়ও চীন থেকে আরও একটি চিকিৎসক দল এখানে আসার কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে খালেদা জিয়া উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। সে আবারও এমনও জানা যাচ্ছে যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কি আসলে তার মাকে দেখতে এখানে আসবেন কিনা, দেশে আসবেন কিনা সেই বিষয়টি নিয়েও আলোচনা চলছে। তো সেখানেও কিছু অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে, এই জন্য আসলে এই বিষয়টি কি করা হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আপনাকে জানিয়ে রাখি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছে যে এই এসএসএফ এর যে নিরাপত্তা প্রোটোকল সেই প্রোটোকল অনুযায়ী আগামীকাল 4 ডিসেম্বর এই এভারকেয়ার হাসপাতালের আশেপাশে উন্মুক্ত মাঠে 2টি হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হবে, একটি সেনাবাহিনীর এবং একটি বিমান বাহিনীর বলে এরকম একটি তথ্য আমাদেরকে প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখান থেকে আমরা জানতে পেরেছি। এবং এটা নিয়ে যেন জনমনে কোনো বিভ্রান্ত সৃষ্টি না হয়, কোনো ধরনের গুজব যেন সৃষ্টি না হয় সেই বিষয়েও সতর্ক বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার সেই ফেসবুক বার্তা। তো সব মিলিয়ে ধারণা করা হচ্ছে হয়তো বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে পারে, অথবা জনাব তারেক রহমান তার মাকে দেখতে হয়তো দেশেও আসতে পারেন, সেই জন্য এই ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জনগণ ধারণা করছে। সবুজ, আপনার কাছ থেকে আমরা সবশেষ খবরগুলো জানছিলাম, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা পরবর্তীতেও জানবো। দর্শক, সহকর্মী সবুজ মাহমুদ এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। জুলাই মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণ করবে ভারত। জেনে বুঝেই এরকম তথ্য দিয়েছেন বলে স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা যাই বলুন না কেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফিরিয়ে এনে বিচার করা হবে বলেও জানান তিনি। একজন বিশেষজ্ঞও মনে করেন এটা খুব ভালোভাবেই সম্ভব। মোহন ইসলামের প্রতিবেদন। 2013 সালে করা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক আসামিদের বিনিময় করতে পারে বাংলাদেশ ভারত উভয়ই। তবে চুক্তিতে বিভিন্ন ধরনের ধারা অবশ্য বিষয়টিকে একেবারেই সরল রাখেনি। সম্প্রতি মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে প্রত্যর্পণ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এ নিয়ে কোনো লিখিত তথ্য নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এক অনুষ্ঠানে তিনি বলেন, কামালকে ফেরানোর বিষয়ে প্রেস সচিবের স্ট্যাটাসের বিষয়ে কোনো তথ্য নেই। পরিবর্তন তো শুধু আমাদের দেশে নয়। তবে কিসের ভিত্তিতে কামালকে ফেরানোর কথা বললেন প্রেস সেক্রেটারি? এটা কি শুধুই একটি ফেসবুক স্ট্যাটাস, নাকি অন্তরালে ঘটছে অন্য কিছু? আমি যেটা লিখেছি আমি সুস্পষ্ট একটা বক্তব্য দিয়েছি, হ্যাঁ, এবং আমি সজ্ঞানে এই লেখাটা লিখেছি। এটা যে এমন না যে আমি না জেনে লিখে অজ্ঞানে লিখেছি, তা তো না, সজ্ঞানে এই লেখাটা লিখেছি। আসাদুজ্জামান খান কামাল ঢাকার কসাই, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার ব্যাপারে আমাদের সুস্পষ্ট অবস্থান আছে এবং আমরা আশা করি হি উইল বি এক্সট্রাডাইটেড। তিনি বলেন, গেল 15 বছরে গুম খুনের মতো ভয়ঙ্কর অপরাধের হোতা ছিলেন কামাল। ভয়ানক রকমের একটা খুনি, ঢাকার কসাই বললে কম হবে, হ্যাঁ, ভয়াবহ। আমি কসাই যারা প্রফেশনে যারা এর চেয়ে বড় বুচার, মানুষের বুচারিং আর বাংলাদেশের হিস্ট্রিতে আর কয়টা আসছে? আমরা মনে করি যে যারাই খুনি, বাংলাদেশের মানুষের খুনের রক্ত যার হাতে, তারা সবাই এক্সট্রাডাইটেড হবে। একজন বিশ্লেষক মনে করেন আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণের যথেষ্ট সুযোগ আছে। ভারত সরকার যদি মনে করে যে একজনকে আমি পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছি, সে আমার রাজনৈতিক আশ্রয় আছে, আর অন্যজনকে তো আমি রাজনৈতিক আশ্রয় এখনো দেই নাই,
সেই বিবেচনা যদি হয় তাহলে এটা পসিবল। তবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনাটা কঠিন বলে মনে করেন এই বিশ্লেষক। মোহন ইসলাম, ৭১, ঢাকা। সংবিধানের ৫৫ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের আদেশ বৃহস্পতিবার দেবে আদালত। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বিভাগে শুনানি শেষে আদেশের এই দিন ঠিক করা হয়। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর পৃথক দুটি রিটের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ ৫৫ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেন। তবে সংশোধনীর বাকি অংশ বহাল রাখে আদালত। পরবর্তীতে সুজনের সম্পাদক সহ ৪ জন পুরো ৫৫ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হওয়া এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। গণভোট এবং সংসদ নির্বাচনের ভোট দিতে একজন ভোটারের গড়ে ১.৫ মিনিট এবং কেন্দ্রে প্রবেশ থেকে বের হওয়া পর্যন্ত সর্বোচ্চ ৭ মিনিট লাগবে বলে জানিয়েছে ইসি। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মক ভোটিং এর ফলাফল থেকে এমন তথ্য দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের করণীয় বিষয়ক কর্মশালায় ইসি সচিব বলেন, গণভোট এবং সংসদ নির্বাচনকে একে অপরের পরিপূরক। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদন। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন এবং এখানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে নানা তথ্য দেয় নির্বাচন কমিশন। এ সময় কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। গণভোটের যে আয়োজন, দুটো জিনিস একসাথে আমাদেরকে আয়োজন করতে হচ্ছে এবং এই দুটো খুব বড় ব্যাপার, কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই। এটা আমাদের সবারই প্রত্যাশা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটা নিজেও বলেছেন বারবার করে এবং আমরা সবাই এটার সাথে অঙ্গীভূত, আমরা এটাতে প্রমিস বাউন্ড। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য মোট ১.৫ মিনিট সময় ব্যয় হয় একজন ভোটারের। আর এবারে যেহেতু দুটো করে ব্যালট ম্যানেজ করতে হবে, সময়ের ব্যাপারটা আমাদেরকে সবাইকে সংবেদনশীল হতে হবে। আপনারা দেখেছেন যে আমরা একটা অনুশীলন করে দেখেছি যে এখানে গড়ে যদি আমরা একদম ভালো ফ্লো রাখতে পারি তাও আমাদের ১.৫ মিনিট করে লাগে একটা ভোটারের পরে আরেকটা ভোটারকে কেন্দ্রে ঢুকতে। ইসি সানাউল্লাহ বলেন, ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থা মেরামতের জন্য কাজ করে যাচ্ছে বর্তমান কমিশন। বাংলাদেশের ইতিহাসে আমরা সবসময় বলে থাকি যে দিস ইজ গোইং টু বি দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইন দি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। আমরা আগামীতে আমরা কি ধরনের দেশ দেখতে চাই, আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে, তার একটা টোন সেটিং, কোর্স সেটিং ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচন। ৪ দিনের এই ধারাবাহিক কর্মশালায় প্রথম দিনে অংশ নেন ৫০-এর বেশি মাঠ পর্যায়ের প্রতিবেদক। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। ভোট উৎসব আনন্দের হলেও প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে তা রীতিমতো যুদ্ধ। ফলে তাদের ৯০% ভোটই পড়েনি কোনো জাতীয় নির্বাচনে। এই তথ্য খোদ নির্বাচন কমিশনের। বিশাল এই জনগোষ্ঠীর মতামত প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেননি কোনো সরকার কিংবা নির্বাচন কমিশন। এমন বাস্তবতায় বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে প্রতিবন্ধী দিবস। হিমেল মাহবুবের বিশেষ প্রতিবেদন। ফিরোজা খাতুন একটি প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ করছেন। শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। হুইলচেয়ারকে সঙ্গী করে ছুটে চলেন তিনি। ২ তলা হইলে সেই ক্ষেত্রে আমার পক্ষে ভোট দেওয়া সম্ভব না, আমাকে নিচতলায় ভোট দিতে হবে। কাজের ক্ষেত্রে বহু প্রতিবন্ধকতা জয় করতে পারলেও পারেননি কেবল নিজের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে। আমার অধিকারটুকু পাবো সেইটুকু আমি সরকারের কাছ থেকে পাই না, বা সরকার আমাদের জন্য সেই ব্যবস্থা এখনো করে নাই। প্রশ্নটা হচ্ছে হোয়াট ডিড হেলেন ডু। একই অবস্থা হাফিজুর রহমান বা শের আলীর মতো মানুষের। পুরো পৃথিবী যাদের কাছে নিকষ কালো। হাঁটতে পারলেও চোখের আলো না থাকায় ভোট কেন্দ্রে যেতে লাগে অন্যের সাহায্য। কিন্তু ভোটের গোপনীয়তার নিশ্চয়তা উপেক্ষিত। আমাদের স্কুলে দোতলা স্কুলে বুথ করছে, সেখানে তো শারীরিক প্রতিবন্ধী যে হুইলচেয়ার পারসন তার ওখানে ওঠার কোনো সিস্টেমই নেই। তো আমরা আরেকজনকে নিয়ে গেলে দেখা যায় আমার ব্যাপারটা আর গোপন থাকে না, কোথায় বুথ দিয়ে এটা ওপেন হয়ে যায়, ঠিক না? আর যদি ব্রেল সিস্টেমে থাকে তাহলে আমি নিজেরটা নিজে পড়ে এখানে সেখানে দিতে পারতেছি। পিছিয়ে পড়া এই মানুষেরা জীবনের অনেক অধিকার থেকে বঞ্চিত।
ভোট উৎসবেও তাদের অংশগ্রহণ অনিশ্চিত। তাই বিপুল সংখ্যক প্রতিবন্ধী নাগরিকের মতামত রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হচ্ছে না বলেই মনে করেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশনের তথ্য মতে বাংলাদেশে নিবন্ধিত প্রতিবন্ধী ভোটারের সংখ্যা 30 লাখ। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি। আর গেল জাতীয় নির্বাচনে মাত্র 3 লাখ প্রতিবন্ধী ব্যক্তি ভোট দিতে পেরেছেন। বাংলাদেশে 1,20,00,000 প্রতিবন্ধী ভোটার রয়েছে, যা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। নির্বাচন সকলের জন্য, ভোটের অধিকার সবার সমান। প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু ভোটের অধিকার নিশ্চিত নয়, বরং নির্বাচনে প্রতিনিধিত্ব বাড়াতে বিশেষায়িত ব্যবস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। নির্বাচনের দিন যাতায়াত ব্যবস্থা বা পরিবহন ব্যবস্থা বন্ধ থাকে, কিন্তু একজন প্রতিবন্ধী ব্যক্তির কিন্তু তার ভেহিকল সাপোর্টের প্রয়োজন হয় বা একজন কেয়ার গিভারের প্রয়োজন হয়। এবং ভোট কেন্দ্রটা অবশ্যই যেন প্রবেশগম্য হয়, সেখানে র্যাম্প ইউজ করে যেই ব্যক্তি কথা বলতে পারে না তার জন্য ইন্টারপ্রেটার আছে কিনা, প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কিভাবে অগ্রাধিকার দেওয়া যায়, নির্বাচনে তাদের জন্য আলাদা কিউ তৈরি করা যায় কিনা, কারণ আপনার সব তথ্য কিন্তু আছে। ইংল্যান্ডে কিন্তু ডেভিড ব্ল্যাঙ্কেট সাহেব কিন্তু এমপি হয়েছেন, শিক্ষামন্ত্রী হয়েছেন। সৌদি আরবে দেখেন আব্দুল্লাহ আল ঘানেম সাহেব ওখানে সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। জাপানে আমি দেখেছি এমপি হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে এখনও এই যে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আমরা প্রতিবন্ধী মানুষেরা এখনও নেই। এবারের জাতীয় নির্বাচনেও এই ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা অনিশ্চিত। আমাদের 42,767টা কেন্দ্র, প্রত্যেক কেন্দ্রে যদি একজন করে বাড়ানো হয় তাহলে আমার লাগবে 42,000 বা 43,000 লোক। 43,000 লোকের একটা খরচ তো আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে না বলেও মত বিশেষজ্ঞদের। হিমেল মাহবুব, 71, ঢাকা। 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে সমমনা ইসলামী 8টি দল। জাতীয় নির্বাচনের আগে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর ব্যবস্থা, আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধের দাবিতে এই সমাবেশ করা হচ্ছে। নেতাকর্মীদের অংশগ্রহণে এলাকা জনসমুদ্রের রূপ নেয়। বক্তারা বলেন, আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতি দুটোই চলবে সমানতালে। তাদের দাবি, গণভোট ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। মূল বার্তা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে। মূল হচ্ছে গণভোট, কারণ জুলাই জাতীয় সনদের জন্য গণভোট আয়োজনটা অপরিহার্য। আমরা সর্বাগ্রে দেশ এবং দেশের জনগণের ন্যায্য অধিকার, ন্যায্য ইনসাফ প্রতিষ্ঠা করে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার আমরা বার্তা দিতে চাই। জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সেক্ষেত্রে সরকারকে ভূমিকা নিতে হবে। 5 দফা দাবি নিয়ে আমরা এসেছি। 5 দফা দাবিগুলো আমরা আদায়ের জন্য, এই 5 দফা দাবি আদায়ের জন্য ইসলামী সমমনা যে 8 দল আমরা একত্রিত হয়েছি, এই দাবি আদায়ের জন্য আমরা মাঠে নেমেছি। উত্তরের জেলাগুলোতে এখন পুরো শীতের আমেজ, তবে ঢাকায় দেখা নেই শীতের। আবহাওয়া অফিস সুখবর দিয়ে জানিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় অনুভূত হবে শীত। বুধবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 17.1 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরের জেলাগুলোতে নভেম্বরে দেখা গেছে শীত, ডিসেম্বর শুরু হতেই বেড়েছে তীব্রতা। তবে ঢাকা শহরে দেখা নেই শীতের। আবহাওয়া অফিস বলছে, বুধবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.1 ডিগ্রি সেলসিয়াস। আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকায় বাড়বে শীত, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজকে সকাল থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে এবং আগামী 2-3 দিন হয়তো বা আরও কিছুটা হালকা কমতে পারে, কিন্তু আমরা আশা করছি 6 তারিখ বা তার পরবর্তী সময়ে তাপমাত্রা বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ঢাকাতে রেকর্ড করা হয়েছে 17.1 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমরা দিনাজপুরের তাপমাত্রাটা যদি বাদ দিই, তাহলে সারা দেশের তাপমাত্রা মোটামুটি 12 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে অবস্থান করছে। এই তাপমাত্রা আগামী 3-4 দিনের মধ্যে আরও কিছুটা নেমে আসতে পারে। তবে আমরা এখনই শৈত্যপ্রবাহের মতো কন্ডিশন আশা করছি না। শৈত্যপ্রবাহ আসতে হয়তো বা আরও 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় লেগে যেতে পারে। তবে নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের তাপমাত্রা এসেছে তারতম্য। এর প্রভাব পড়ছে রাজধানীতেও।
পুরোটাই হচ্ছে এখানে একটা হিট আইল্যান্ড হিসেবে কাজ করে। ফলে এখানে ঢাকার আশপাশের অন্যান্য যেমন ফরিদপুরে 15 ডিগ্রি সেলসিয়াস, মাদারীপুর, গোপালগঞ্জ সব জেলাসমূহে আছে 15 ডিগ্রি সেলসিয়াস, সেখানে ঢাকার তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। এই যে বললাম ঢাকাতে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবসময় কিন্তু বেশি থাকে। এটার মূল কারণ হচ্ছে এখানে আরবানাইজেশন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, শুষ্ক থাকবে পুরো শীতকাল। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন ঘিরে সবখানেই চলছে জোর প্রস্তুতি। রাজনৈতিক দলগুলো যেখানে নিজেদের ইশতেহার নিয়ে ব্যস্ত, সেখানে ভোটার হিসেবে নারীদের প্রত্যাশা ও উদ্বেগও ক্রমেই সামনে আসছে। সমাজের অর্ধেক জনগোষ্ঠীর এই মতামত নির্বাচন ফলাফলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এই জনগোষ্ঠীর দাবি উন্নয়ন, নিরাপত্তা, কর্মসংস্থান নাকি আরও বড় কিছু? যশোরে মাঠ পর্যায়ে ঘুরে তাদের এই ভাবনার কথা জানবো SM ফরহাদ ও রাব্বি আল আমিনের তথ্য ছবিতে তৈরি প্রতিবেদনে। খুলনা বিভাগের মধ্যবর্তী স্থানে অবস্থিত যশোর জেলায় প্রায় ৩৫ লাখ জনসংখ্যার বসবাস, আর এখানকার ২৪ লাখ ভোটারের অর্ধেকই নারী। ৬টি সংসদীয় আসনের এই জেলার ভৌগোলিক কারণে বিশেষ গুরুত্ব রয়েছে। এখানে বিভিন্ন ক্ষেত্রে নারীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। নারীদের কর্মে অংশগ্রহণ এখন জেলার উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। জেলার এই বড় একটি অংশ এবার নির্বাচন নিয়ে ভাবছেন। নারী ভোটাররা এখন আগের চেয়ে অনেক সচেতন। পরিবার, সমাজ এবং ব্যক্তিগত লক্ষ্য সব মিলিয়ে তাদের ভোটের সিদ্ধান্তে রয়েছে বহুমাত্রিক ভাবনা। আমাদের কর্মক্ষেত্রে নারীদের জন্য যদি তাদের সন্তানদের জন্য একটা ডে কেয়ারের ব্যবস্থা করা যায়, আমার মনে হয় নারীরা আরও মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। অর্ধেক জনগোষ্ঠী যদি তার মেধাকে কাজেই না লাগায়, দেশের সার্বিক উন্নয়ন আসলে সম্ভব না। মজুরি বৈষম্য কমানো, পরিবহন নিরাপত্তা এবং কাজের পরিবেশ উন্নত করা এখানকার নারী ভোটারদের প্রধান চাহিদা। পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়ন সহ কর্মসংস্থান বাড়ানোর দাবি অনেকের। নারী উদ্যোক্তা কর্মসূচিগুলো বর্তমানে সমাজে বেশ কিছু দেখা যায়, কিন্তু আরও যেন বাড়ে। নারী উদ্যোক্তা যেহেতু আমরা পর্যায়ক্রমে এখন বৃদ্ধি পাচ্ছে, সবারই চাহিদা যে পড়াশোনা শেষ করে কিছু একটা করার, তো তার পাশাপাশি সেই দিকে একটু মেয়েদেরকে সাপোর্ট দেওয়া। একটু অল্প সুদে কিংবা আসলে বিনা সুদে যদি এরকম কিছু প্রণোদনা পাওয়া যায়, তাহলে আমার মনে হয় যে অনেক নারী উদ্যোক্তা যারা আছে, যারা এখনো পর্যন্ত সিড লেভেলে আছে, যারা এখনো গ্রো করতে পারছে না, কিন্তু তাদের কিন্তু অনেক দুর্দান্ত আইডিয়া আছে। নারীদের কর্মসংস্থানটা বৃদ্ধি করা, শিক্ষাটা বৃদ্ধি করা, দেন যে বিজনেস বা উদ্যোক্তা প্রত্যেকটা, এবং আর্থিক একটা সাপোর্ট করা। জেলার নারী ভোটারদের প্রত্যাশা আগামী সরকার দক্ষ ও নারী বান্ধব কর্মপরিবেশ গড়ে তুলবে। নারীরা যোগ্যতার ভিত্তিতে কাজ পাবে, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ বৈষম্যহীন কর্মপরিবেশ সৃষ্টি এবং নীতি নির্ধারণে নারী নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হবে, এমনটাই চান তারা। যখন একজন নারী চাকরিজীবী, তখন সে একই সাথে একজন মাও, তো সেক্ষেত্রে যদি ডে কেয়ার সেন্টার চালু করা যায়, সেটা আই থিঙ্ক ইট উড বি বেটার ফর আস। নারীদের ভাবনা নিয়ে এটাই ভাবছি যে আগামী দিনে যে নির্বাচন হবে, তাতে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। সরকারের কাছে দাবি থাকবে যে যেন প্রত্যেকটা হসপিটালে ফিমেল ডক্টরদের জন্য যেন প্রপার একটা সেফটির ব্যবস্থা করা হয়। তবে এবারের ভোট নিয়ে বেশি আগ্রহী শিক্ষার্থীরা। তাদের কাছে নারী নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলাফেরা ও পড়াশোনার নিরাপদ পরিবেশ ভোট দিয়েই নিশ্চিত করতে চান তারা। প্রথম ভোটার আমরা এবার ভোট দিব, তো সেক্ষেত্রে সরকারের কাছে একটা আমাদের চাওয়া থাকবে, যেটা হচ্ছে আমাদের পড়ালেখার নিরাপদ ব্যবস্থা। বাইরে বের হলে আমরা যেন নিরাপদে চলাচল করতে পারি, আমরা ক্যাম্পাসে ঠিকমতো আসতে পারি, ক্যাম্পাসে ভালোভাবে থাকতে পারি। যশোরের শহর থেকে গ্রামে নারী ভোটারদের মুখে এখন একটাই প্রশ্ন, আগামী নির্বাচন তাদের জীবনে কি পরিবর্তন আনবে। মনিরা কাজুরি, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।